আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। যুদ্ধে ব্যয় না করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থ খরচ করলে বিশ্ব রক্ষা পাবে, প্রধানমন্ত্রী। 11 মামলায় খালেদা জিয়ার হাজিরা 29 জুলাই। হিট অ্যালার্টের সময় আরও 3 দিন বাড়ল। গভীর রাতে প্রাথমিক শিক্ষক নিয়োগের সংশোধিত ফল প্রকাশ, উত্তীর্ণ দ্বিগুণ প্রার্থী। ঢাকা সফরে আসছেন 2 চীনা প্রতিনিধি দল। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত। আবারও 26 এপ্রিল শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। 2 নেতাকে বহিষ্কার করল বিএনপি। কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে বাবা ছেলে নিহত। নোয়াখালীর চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 25টি দোকান পুড়ে ছাই। অভিনেতা রুমি মারা গেছেন। মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচন, ভারত বিরোধী মৈত্রী দলের বিপুল জয়। এবং পাকিস্তানে ইরানের প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধে ব্যয় না করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থ খরচ করলে বিশ্ব রক্ষা পাবে। সোমবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে ন্যাপ এক্সপো 2024 এবং বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের উদ্বোধনী অনুষ্ঠানে এমন কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সংঘটিত 1970 সালে মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রায় 5 লাখ মানুষের মৃত্যু হয়েছিল। 91 সালে আরেকটি ঘূর্ণিঝড়ে 2 লাখ মানুষ মারা যায়। কিন্তু 2023 সালে ঘূর্ণিঝড় মোখায় কোনো প্রাণহানি ঘটেনি। এটি জলবায়ু পরিবর্তন, অভিযোজন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে বাংলাদেশের সক্ষমতার বহিঃপ্রকাশ। গত 15 বছরে আমরা পার্বত্য ও শাল বনাঞ্চলের প্রায় 1,27,548 হেক্টর এলাকায় বৃক্ষরোপণ সহ 89,853 হেক্টর উপকূলীয় বন সৃজন করা হয়। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে আমরা সামাজিক বনায়ন বিধিমালা 2010 প্রণয়ন করা হয়েছে। নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা 11 মামলায় হাজিরার জন্য আগামী 29 জুলাই দিন ধার্য করেছেন আদালত। সোমবার এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে তার আইনজীবী সময়ের আবেদন করলে তা মঞ্জুর করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আশশামস জগলুল হোসেন নতুন এদিন ধার্য করেন। 11 মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। অপর 10 মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে আবহাওয়া অধিদপ্তরের জারি করা হিট অ্যালার্ট বা তাপপ্রবাহের সতর্ক বার্তার সময় আরও 3 দিন বাড়ল। আজ সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর আগামী 72 ঘন্টার জন্য নতুন সতর্ক বার্তা দিয়েছে। আজ তাপপ্রবাহের এই সতর্ক বার্তা দেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ। তিনি বলেন, আজ তাপমাত্রা খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে, তবে আগামী 2 দিন আবার তাপমাত্রা বাড়তে পারে, তাই সতর্কতার সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার 3য় ধাপের লিখিত পরীক্ষার সংশোধিত ফল গতকাল রাতে প্রকাশ করা হয়েছে। এতে 46,199 জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। রাত 1:30টার পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে। টানা 4র্থ মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রথম বিদেশি অতিথি হিসেবে ঢাকা সফর করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক দপ্তরের ভাইস মিনিস্টার। তার সফরের 3 মাসের মাথায় এবার চীন থেকে বড় 2টি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছেন। এদের মধ্যে একদল আসছেন পানি ইস্যুতে আলোচনা করতে, আরেক দল আসছেন রাজনৈতিক বার্তা নিয়ে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চীনের 2টি প্রতিনিধি দল একই সময় বাংলাদেশ
সফর করবেন। তাদের মধ্যে চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল 22 থেকে 26 এপ্রিল বাংলাদেশ সফর করবেন। অন্যদিকে চীনের কমিউনিস্ট পার্টির আন হুয়েই প্রদেশের ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল আগামী 23 থেকে 24 এপ্রিল ঢাকা সফর করবেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের ওপারে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে হাসান মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তের ওপারে এই ঘটনা ঘটে। নিহত হাসান কায়ুমপুর ইউনিয়নের দারু মিয়ার ছেলে। নিহতের কয়েকজন স্বজন জানান, আজ সকালে হাসান বন্ধুদের নিয়ে পুটিয়া সীমান্তের 0 পয়েন্টে ঘুরতে যান। এ সময় তাদের দেখে বিএসএফ গুলি চালালে হাসান গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহত হাসানের চাচাতো ভাই আরিফ জানান, হাসান বিভিন্ন সময় সীমান্তের ওপার থেকে চিনি চোরাচালানে পরিবহনের শ্রমিকের কাজ করতেন। সোমবার সকালে সীমান্ত থেকে চিনি আনতে গেলে বিএসএফ গুলি চালায়। এ সময় সে গুলিবিদ্ধ হয়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আগামী 26 এপ্রিল বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার বিকেল 3টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি। সমাবেশ সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির। দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে 2 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। রোববার বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন পটুয়াখালী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির রহমান এবং কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই 2 নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কক্সবাজারের রামুর গর্জনিয়ায় সশস্ত্র ডাকাত দলের গুলিতে বাবা ছেলে নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত 1টার দিকে গর্জনিয়া ইউনিয়নের 3 নং ওয়ার্ডের থোয়াঙ্গাকাটা ঘোনারপাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন থোয়াঙ্গাকাটা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে জাফর আলম ও জাফর আলমের ছেলে মোহাম্মদ সেলিম। গর্জনিয়া ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার বাসিন্দা মীর কাশেম বলেন, এখানকার কিছু চিহ্নিত সন্ত্রাসী গরু ডাকাতি করতে আসে। তাদের বাধা দিলে বাবা ছেলেকে গুলি করে হত্যা করে। এই ঘটনায় এলাকার মানুষ অনেক আতঙ্কে আছে। নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমোহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে 25টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে 3 কোটি টাকা ক্ষতির দাবি ব্যবসায়ীদের। রোববার রাতে এই ঘটনা ঘটে। জানা যায়, রোববার রাত 8টার দিকে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমোহনী বাজারের বাদামতলা রোডের মসজিদ মার্কেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চৌমোহনী, মাইজদি, সেনবাগ, সোনাইমুড়ি সহ 7টি ইউনিট 3 ঘন্টা চেষ্টার পর রাত 11টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে 17টি জুয়েলারি, 7টি কাপড় ও একটি মণিহারি দোকান সহ 25টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঞ্চ ও টেলিভিশন জগতে তিনি ছিলেন পরিচিত মুখ। সবার প্রিয় রুমি ভাই অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন। মাসখানেক আগে হঠাৎ করে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর ভারতে চিকিৎসা নিতে যান। সেখানে থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তবে সব চেষ্টা ব্যর্থ হয়েছে। অবশেষে মৃত্যুর কাছে হেরে গেছেন এই দাপুটে অভিনেতা। টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমি আজ সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেতা জিয়াউল অপূর্ব নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রুমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অভিনয়ে 3 দশকের বেশি সময় পার করেছেন রুমি। দীর্ঘ এ পথ চলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। অভিনয় নৈপুণ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করে গেছেন। পর্দায় তার উপস্থিতি বাড়তি আনন্দ দিয়েছে দর্শকদের। 1988 সালে রুমির অভিনয়ের শুরু থিয়েটার বেইলি রোডের এখনো কৃতদাস নাটকের মধ্য দিয়ে। একই বছর কোনো কাননের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার।
টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও। মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে ভারত বিরোধী এবং চীনপন্থী হিসেবে বিবেচিত মোহাম্মদ মুইজুর দল বিপুলভাবে বিজয়ী হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী তারা পার্লামেন্টে 2/3 আসন পাচ্ছে বলে মনে হচ্ছে। স্থানীয় মিডিয়ার খবর অনুযায়ী মুইজুর পিপলস ন্যাশনাল কংগ্রেস 93 সদস্য বিশিষ্ট পার্লামেন্টে অন্তত 62 আসন পাচ্ছে, আর প্রধান বিরোধী দল মালদ্বীপস ডেমোক্রেটিক পার্টি পাচ্ছে 15টি আসন। এই নির্বাচনকে মালদ্বীপে ভারত ও চীনের প্রভাব বিস্তারের লড়াই হিসেবে দেখেছিলেন অনেকে। মালদ্বীপের পার্লামেন্টের নির্বাচন বিশেষ গুরুত্ব ছিল আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে। ভারতীয় পক্ষ মনে করেছিল ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতির ফলে নির্বাচনে মুইজুর দল খারাপ করবে, কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র দেখা গেছে। অনেকেই বলছেন মুইজুর চীন প্রতির দিকেই ঝুঁকে তার দলকে ভোট দিয়েছেন মালদ্বীপের নাগরিকেরা। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসিকে লাল গালিচার সংবর্ধনা দিয়েছে পাকিস্তান। 3 দিনের পাকিস্তান ও শ্রীলঙ্কা সফরের অংশ হিসেবে আজ সোমবার সকালে ইসলামাবাদ পৌঁছেছেন তিনি। জিও নিউজ জানিয়েছে, সফরে একটি উচ্চপদস্থ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইরানের প্রেসিডেন্ট। গত 8 ফেব্রুয়ারির নির্বাচনের পর এটি কোনো বিদেশি নেতার প্রথম পাকিস্তান সফর। ইরান ও ইসরায়েলের উত্তেজনার মধ্যেই রাইসির পাকিস্তান সফরকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সূত্র জিও নিউজকে জানিয়েছে, চলমান উত্তেজনাকর পরিস্থিতির সঙ্গে এই সফরের কোনো সম্পর্ক নেই। খবরে বলা হয়েছে, পাকিস্তানের 2 দিনের রাষ্ট্রীয় সফরে প্রেসিডেন্ট রাইসি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একান্তে বৈঠক করবেন এবং এরপর 2 সরকার প্রধান যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।